গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ৩। আজ রাতের সব রান্না আলো নিজ থেকে রেঁধেছে। এতদিন সে আজাইরা শুয়েবসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে শিখেছে, যেন তাকে পরবর্তীতে রান্নাবান্না নিয়ে কেউই কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, সুর বাড়ি। একটু অসুবিধা হলেও সে প্রাণপণ চেষ্টা করছে সবকিছুতে মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক, সে খান বাড়ির বড় বউ। বিয়েটা স্বাভাবিক না হলেও এসব অস্বীকার করতে পারবে না, যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়। সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে, কারণ চাইলেও তো আর এখন সে কিছুই করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছ্যাঁকা খেয়েছে তার কোনো হিসেব নেই। প্রথম তাই এমনটা হয়েছে। তবে আজ সে শরীরের কষ্টের চেয়েও বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটি ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরির পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটার মালিক তারই আসল শাশুড়িমা। উনি রান্না করতে খুব ভালোবাসতেন, সঙ্গে সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিয়েতে সে শাশুড়ি মায়ের অনেক গহনাই পেয়েছিল। তাহমিনা খানও দিয়েছিলেন কিছু গহনা। তার আবার এই সোনাদানা খুব একটা পছন্দ না। তাই তো এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে হাতে চুমু খেত এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য। কিন্তু আফসোস, সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পিছনে অবশ্য আলোই রয়েছে। মেয়েটা সবকিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়ো করা শয়তানের কাজ। যেখানে সে প্রথম এত আইটেম বানিয়েছে সেখানে রান্না খারাপ হোক সেটা মোটেও চায় না। নয়তো দেখা যাবে এটা নিয়েও কিছু না কিছু কটূক্তি শুনে বসে আছে। আলো এতদিনে বুঝে গেছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি, সব মানুষের পছন্দ তো আর এক নয়। যেখানে তার স্বামী তাকে পছন্দ করে না সেখানে শাশুড়ি মায়ের থেকেও কিছু আশা করা যায় না। সেও ওই লোকটাকে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়েই থাকছে। তবে ওই মানুষটা যদি তাকে মেনে নিতে চায় তাহলে সে ভেবে দেখবে। কি গো নাতবু, তোমার রান্নাবান্না হইল? নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিল আর আকাশপাতাল ভাবছিল। তখন সোবহান খান এগিয়ে এসে কথাগুলো বলে। আলো একগাল হেসে বলল, এই তো দাদাজান, সব কমপ্লিট। তুমি খেতে এসো। সোবহান খান মুচকি হেসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, যাও তোমার বরকে ডেকে নিয়ে আসো গু। আলো মাথা নাড়িয়ে আগে তাহমিনা খানের রুমে গেল। দরজায় হালকা টোকা দিয়ে ধীর কণ্ঠে বলল, মা, খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সাড়াশব্দ ভেসে এল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রিমরিমিয়ে বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আপনি প্লিজ রাগ করবেন না। পরেরবার থেকে সময়ের খেয়াল রাখব। এবারেও হতাশ হল আলো। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখল আধার স্যার বিছানায় আতশোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। আধার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে, মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আধার নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ি দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 4 ঘণ্টা ধরে রান্না করছিলে, তা 1 মাসের মনে? নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছরও না, 10 বছরের মনে রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বই খান গু। খাবার আদৌ মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুইলেন গু। একথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে আধার স্যার নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফার উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে চলে গেল বাহিরে। ডাইনিংয়ে সোবহান খান, তাহমিনা খান ও আধার খান বসেছে। আলো নিজ হাতে খুশিমনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে শেফালি চাচিও সাহায্য করছে। তুমিও বসো নাতবুগ। দাদাজানের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল, আমি পরে চাচির সাথে খেয়ে নিব দাদাজান। সোবহান খান আর কিছু বললেন না। ওইদিকে আধার থমথমে মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগ খাবারই তার পছন্দের।
যেখানে ছোট মাই তার পছন্দের অপছন্দের ব্যাপারে জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানল? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আধার কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা, মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিয়ে গরম ভাতে মেখে এক লোকমা মুখে নিতেই থমকে গেল। অবিশ্বাস চোখে আলোর দিকে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এইগুলো রান্না কোথায় থেকে শিখেছ? আলো থমথমে মুখে বলল, দাদাজান একটা রেসিপি বুক দিয়েছিল। ওটা দেখেই রান্না করেছি। তাই তো দেরি হয়েছে গি। আধার চট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখেও না দেখার ভান করে মনোযোগ সহকারে খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও। মেয়েটা অনেক কষ্টে রেঁধেছে। আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে গু। তারপর আলোর রান্নার অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশিতে গদগ্ধ হয়ে আরও মাংস তুলে দিল দাদাজানের পাতে। আধার কিছু না বলে খেতে শুরু করে। মা, আর একটু রুই মাছ দেই? আলো খেয়াল করেছে তার শাশুড়ি মা রুই মাছের কালিয়াটা দিয়েই খাচ্ছে। হয়তো মজা হয়েছে। তাই সে জিজ্ঞেস করে। তাহমিনা খান ধীর কণ্ঠে বললেন, না থাক। আলো মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে। তাই সে সহসাই দুটো মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তাহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়। আলো বিনিময়ে হাসার চেষ্টা করল। তাহমিনা খান কিছু বললেন না। কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটার রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে নুন ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ নয়। বরং খাবারের স্বাদটাই একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটের ভাত প্রায় শেষের পথে। তাই সে আবারও এক বুক সাহস নিয়ে দম আটকে ভাতের পাত্র এগিয়ে নিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত বেড়ে দিল। আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে এই বুঝি তার উপর ধমকে উঠবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকল। এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়েই খাচ্ছে। বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সোবহান খান যাওয়ার আগে নাতবুয়ের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খাইছে গু। পিঠাহা সেদেও নিঠুস্কো হি চাহা হ্যায়। হার জুয়া মিন মেইন ঠুস্কো হি ম্যাঙ্গা হ্যায়। থেরা জেনা জেইস খই ব্যাডুয়া। তোর জেউজ জোঠাম মার জেইঞ্জ হাম। সেনম টেরিক্যাসম ও। সেনম টেরিক্যাসম ও। সেনম টেরিক্যাসম। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার কাছে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানের মঞ্চে কৃত্রিম ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে নীল রঙের একটি তীব্র স্পটলাইট নিবদ্ধ হয়ে আছে এক যুবকের উপর। যুবকটির বুকের সাথে লেপ্টে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেট, কপালের উপর অবাধ্যের মতো পড়ে থাকা এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙুলে ঝিলিক দিচ্ছে রূপালি আংটি, আর কবজিতে বিশেষ ব্রেসলেট, যা ভক্তদের কাছে তার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। যুবকটি চোখ বুজে আছে। চারপাশের হাজারো চিৎকার তার কানে পৌঁছাচ্ছে না। গিটারে তারে আঙুল ছোঁয়াতেই সুরের এক সম্মোহনী ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। দেশি বিদেশি অসংখ্য তরুণ তরুণী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেই বিমোহিত গায়কের দিকে। তার কণ্ঠের জাদুতে তখন মরুর বুকে যেন নীল জোছনা নামছে। কনসার্ট শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গগনবিদারী চিৎকারে। যুবকটি যখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল, শত শত ভক্ত বডিগার্ডদের কড়া বেষ্টনী ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি, কেউ বা এক পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুবকটির দৃষ্টি স্থির ও ভাবলেশহীন। সেই বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে সে দ্রুত পায়ে গিয়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িটিতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাচের ওপারে সে সম্পূর্ণ একা। এক জনপ্রিয় তারকার এই বিষণ্ণ একাকিত্বই যেন তাকে সাধারণের চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজ ফোনে কনসার্টটা খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল,
আপনার দেখা কবে পাব গায়ক সাহেব? এই রক্তমাংসের আপনিটাকে একটিবারের জন্য সচক্ষে দেখার বড় ইচ্ছে আজ মনে জেঁকে বসেছে। দোহাই আপনার, এবার জলদি দেশে ফিরে আসুন। নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এই জন্মে আর মিটবে না। আমার এই অবুঝ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আধারের চোখে একটুও ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। ছোটবেলা কতই না সুখের, আনন্দের ছিল। তারপর এক ঝড়ো হওয়ায় সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে মাকে হারানোর পর তার জীবন থেকেও সুখ নামক বস্তুটা গায়েব হয়ে যায়। সে যাকেই মন থেকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, উপরওয়ালা তাদেরই কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকেই ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। আধারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। সে চোখের উপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়। মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জুড়ে লেপ্টে রয়েছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবুও ওই ঘুরে ফিরে তার বুকের মাঝেই আসবে। একসময় বাধ্য হয়েই হাল ছেড়ে দেয়। আধার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পরপর ঘাড়, গলা চুলকাচ্ছে। এতে 2 ভ্রুয়ের মাঝে 4টে ভাঁজ পড়ল আধারের। কৌতূহলী হয়ে এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে একপাশে রাখল। একরাশ অস্বস্তি নিয়েই মেয়েটার কাঁধ থেকে সামান্য টি-শার্টের গলা সরিয়ে নেয়। এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে ড্যাশে ভরে গিয়েছে। আধার চট করে উঠে বিছানায় শুয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে ড্যাশে ভরে আছে। কোমল দুহাতেও গুড়ি গুড়ির ড্যাশ বের হয়েছে। অথচ মেয়েটা কি নিশ্চিতেই না ঘুমাচ্ছে। আধার বুঝতে পারল কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি জেগেছে। তাই সে কয়েকবার ডেকে উঠল। কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আধার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে ঘুমন্ত মেয়েটার নাক, মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিল। কয়েক মিনিটের পরই আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুক অস্বাভাবিকভাবে উঠানামা করছে। আলোকে জাগতে দেখে হাত সরিয়ে নিল আধার। মেয়েটা চোখ দুটো বড়বড় করে জোরে জোরে শ্বাস নিতে নিতে অবিশ্বাস সুরে বলল, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার? আধার বিছানায় থেকে নেমে গায়ে টি-শার্ট জড়িয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, মারার হলে প্রথম রাতেই মারতাম গ। আলো উঠে বসে দাঁত কিরমির করে বলল, তাহলে মাঝরাতে এমন করে নাকমুখ চেপে ধরার মানেটা কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো হুম? কি হতো? কিছুই না। বরঞ্চ আমার ঘাড় থেকে একটা পাগল নেমে যেত। আলোর রক্তিম চোখ দুটো ছলছল করে উঠল। অভিমানী সুরে বলল, হ্যাঁ ঠিকই তো। আমি কে হই আপনার যে আমার জন্য কষ্ট পাবেন? আমি মরলেও কি আর বাঁচলেও কি? আপনার কখনোই যায় আসবে না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে আলো নামক গলার কাঁটাটা অন্তত নেমে যাবে। আধার ওয়ার্ড্রোবের কাছে দাঁড়িয়ে থেকে এই বক্সে অ্যালার্জির ওষুধ খুঁজতেছিল। সে সময় মেয়েটার কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় এক জোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আলো নাক টেনে বিছানায় থেকে নেমে একটা বালিশ বগলদাবা করে রুমের দরজা খোলার চেষ্টা করতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? থাকব না আপনার ঘরে। নয়তো দেখা যাবে আপনি আবারও আমার ঘুমের সুযোগ নিয়েছেন গু। আমার জানামতে এখন পর্যন্ত তোমার কোনোরকম সুযোগ নেইনি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতে না। আলোর ভ্রু কুঁচকে গেল। পিছনে ফিরে ঝাঝাল কণ্ঠে বলল, একদম মিথ্যে বলবেন না। আপনি আমার ঘুমের সুযোগ আলবাত নিয়েছেন। না হলে কি তখন অমন করে নাকমুখ চেপে ধরতেন? আপনি তো আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছেন। ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল, নয়তো এতক্ষণে আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে মামলা দিব আমি। কত বড় সাহস, একটা জলজ্যান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন গু। আধারের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে ঘাড়ের শিরা ফুটে ওঠে। সে খপ করে আলোর বাম হাতের বাহু চেপে ধরল এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় একবার নিজেকে দেখো। তারপর না হয় আমাকে দোষ দিও। আলো কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই চোখ দুটো কপালে উঠে গেল। সে ফ্যালফ্যাল চোখে নিজের দিকে তাকিয়ে রয়। গলায় হাতের উন্মুক্ত বাহুগুলোতে ড্যাশে ভরে গেছে।
চোখ দুটোও ভীষণ লাল হয়ে আছে, চেহারা হালকা ফোলা ফোলা। সে এতক্ষণ রাগের মাথায় অনুভবই করেনি তার শরীর বাজেভাবে চুলকাচ্ছে। আলো তড়িঘড়ি করে গলা চুলকাতে শুরু করল। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এসে আলোর সামনে খোলা ঔষধ বাড়িয়ে ধরে বলল, খেয়ে নাও। আলো কৌতূহল নিয়ে জানতে চাইল, কিসের ঔষধ? আধারের মেজাজ বিগড়ে গেল। এমনিতেই মেয়েটা 2 লাইন বেশি বুঝে উল্টাপাল্টা বকে যাচ্ছে, তাই সে রাগে হিসিয়ে বলে উঠল, এটা বার্থ কন্ট্রোল পিল। একটু আগে না বললে আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি? তাহলে তো এখন এটা খেতে হবে, নয়তো দেখা যাবে প্রেগন্যান্ট হওয়ার অপরাধেও আমার নামে মামলা ঠুকে দিলে গু। স্যারের এহেন কথা শুনে আলো পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। পর মুহূর্তে নাকমুখ কুঁচকে অস্ফুট স্বরে বলল, আপনার মাইন্ড তো আমার মুখের থেকেও মাশাল্লাহ স্যার। কয়েকদিন পরের কথা। আজ শুক্রবার হওয়ায় সকলে বাড়িতেই রয়েছে। আলো খুব ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তারপর সবার জন্য চা থেকে শুরু করে সকালে নাস্তাটাও বানিয়ে নেয়। মাঝে মধ্যে হালকা পাতলা ছ্যাঁকাও খায়। তবে সে পাত্তা দেয় না। আজকাল রান্না করতে ভালোই লাগে। যখন দেখে সবাই তৃপ্তি সহকারে তার হাতের রান্নাগুলো খাচ্ছে, তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। আলো গুনগুন করতে করতে শাশুড়ি মা ও দাদাজানকে চা, বিস্কুট দিয়ে এসে 1 কাপ চা নিয়ে দোতলায় উঠে গেল। উদ্দেশ্য স্যার নামক স্বামীকে চা দেওয়ার। আগেরবার এই চা দেওয়ার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। আর আজ সে কোনোরকম অঘটন ঘটাতে চাচ্ছে না। তাই খুব সাবধানে ও সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক তেমনি তার সাথেও কিছু একটা ঘটল। ইউ স্টুপিড! স্যারের বাজখাই গলার ধমকে কেঁপে উঠল আলো। একই সঙ্গে পেট জ্বলায়, চোখ দুটো ছলছল করে ওঠে। সে হাজারবার যদি চায় কোনো আকামকুকাম করবে না, কিন্তু বাজে পরিস্থিতি তার পিছু ছাড়ে না। সে বুঝি এসব অঘটন ঘটানোর জনই পয়দা হয়েছে। এই তো দিব্যি চা নিয়ে আসতেছিল। রুমের দরজা খুলে ভেতরে পা রাখতে না রাখতেই একখানা শক্তপোক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা খেল। ফলস্বরূপ হাতে থাকা চায়ের কাপটাও উল্টে পড়ে যায়। তবে এবার সেটা স্যারের গায়ে নয়, বরং তারই পেটের উপর পড়েছে। এই, তুমি কি চোখে কম দেখো? নাকি ব্রেনের সাথে চোখ দুটোও গিলে খেয়ে নিয়েছ? হু। আলো প্রত্যুত্তরে কিছু না বলে মাথা নিচু করে নিল। আধার দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে মেয়েটার হাতের বাহু চেপে ধরে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে পানি ছেড়ে দিল। এতে মেয়েটা আহাম্মক হয়ে যায়। সাত সকালে এমন ঠান্ডা পানিতে ভিজে হকচকিয়ে উঠে সরে আসতে চাইল। কিন্তু আধার বাম হাতে তার কপাল চেপে ধরে আবারও পানির নিচে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম নড়াচড়া করবে না। চুপচাপ দাঁড়িয়ে থাকো গু। আলো আশ্চর্য না হয়ে পারল না। এইভাবে সক্কাল সক্কাল তাকে জোরজবরদস্তি করিয়ে গোসল করানোর মানেটা কি? এইদিকে ঠান্ডায় তার শরীর জমে যাওয়ার উপক্রম। উমন স্যার, শীত করছে তো। ছাড়ুন ছাড়ুন আমায় গু। আধার কিছুটা সময় নিয়ে নব বন্ধ করে দিল। তারপর বেরিয়ে যেতে যেতে বলে উঠল, নেক্সট টাইম যেন আমার জন্য চা নিয়ে আসতে না দেখি, নয়তো গরম চায়ের ড্রামে তোমাকে চুবানি দিব। মাইন্ড ইট মিস। কালো। আলোর চোয়াল ঝুলে পড়ল। সে ভালো কিছু করতে চাইলেও উল্টোটা হয়। তার পুরো জীবনটাই লাস প্রজেক্ট। আলোর আগে দুঃখে পরনের ভেজা পোশাক টেনেটুনে খুলে তোয়ালে জড়িয়ে নিল। তারপর দরজা সামান্য খুলে মাথা বের করে উকি দিল। ওই তো বজ্জাত ব্যাটা দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আলো কিছুক্ষণ চুপ থেকে স্যারের অ্যাটেনশন পাওয়ার জন্য খুব করে কাশি দিল। আধার ঘাড় ঘুরিয়ে বিরক্তিতে বলল, কি চাই? জামাই? হোয়াট? ইয়ে না মানে জামা। জামা উ। আধার ফোনে কথা বলতে বলতেই আলমারি খুলে আলোর পোশাক বের করল। তখনই অসাবধানতার জন্য কাপড়ের ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে গেল। আধার ভেবেছে রুমাল পড়েছে। তাই সে না দেখে ঝুঁকে বস্তুটা হাতে তুলে নিল। কিন্তু পরক্ষণেই তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। ওইদিকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই আলো চট করে মাথা ভিতরে ঢুকিয়ে নেওয়ার সময় ধরাম করে বাড়ি খেল দরজার সাথে। তবুও মেয়েটা লজ্জায় সব ব্যথা ভুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইস, কি লজ্জার ব্যাপার! মানুষটার হাতে কিনা শেষমেশ তার অন্তর্বাস। প্রায় অনেকক্ষণ যাবত ওয়াশরুমের ভেতর ঘামটি মেরে আছে আলো।
এ পর্যায়ে এসে আস্তে করে দরজা খুলে মাথা বের করে উকি দেয়। আশেপাশে কোথাও স্যারকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটপট বেরিয়ে এল। বিছানার উপর রাখা পোশাকগুলো নিয়ে জলদি ছুটল ওয়াশরুমে। দুপুর হতে চলেছে। আধার বাহির থেকে ফিরে গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরেছে জুম্মার নামাজের জন্য। প্রতি সপ্তাহে 2 দাদানাতি সেম পাঞ্জাবি পরে মসজিদে যায়। আজও সেটার ব্যতিক্রম হল না। পাঞ্জাবির দুহাতা বাহুতে গুটিয়ে রাখতে রাখতে সিঁড়ি বেয়ে নামছে আধার। ভেজা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা। রক্তিম নিচের ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে নিজের কাজ করতে ব্যস্ত। অন্যদিকে কেউ একজন যে তার দিকে অপলক নয়নে চেয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই। এই মেয়ে, এটা কি করছো তুমি? সব পানি তো নিচে পড়ে যাচ্ছে। তোমার ধ্যান কোথায়? তাহমিনা খান চিল্লিয়ে উঠলেন। এতে ভরকে গেল আলো। চটজলদি নজর সামনে থেকে সরিয়ে এনে নিজের হাতের দিকে তাকায়। সে তো ডাইনিংয়ে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল। কিন্তু জগের পানি গ্লাসে পড়ার বদলে টেবিলে ও ফ্লোরে পড়েছে। আলো দাঁত দিয়ে জিহ্বা কেটে দ্রুত জগ নামিয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, খেয়াল করিনি। আমি খুব দুঃখিত। এখনই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। একথা বলে আলো তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে চাইলে খেয়াল করল শেফালি চাচি কাপড় ও ওয়াইপার নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে আলো মনে মনে হাসল। এই মানুষটা তাকে সবসময় সাহায্য করে এসেছে এবং করছেও। সে সত্যিই এই মানুষটার প্রতি মন থেকে কৃতজ্ঞ, তাকে ভালোবাসা ও আগলে রাখার জন্য। তা আজকাল আমার নাতবুয়ের মনটা কোথায় থাকছে হুম? নিশ্চয়ই বরের কাছে। দাদাজানের কথা শুনে আলো আর চোখে দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছ দাদাজান। তোমার বেরসিক নাতির কাছে আমার মনটা রাখতে বয়ে গেছে। উনার কাছে পারলে আমি আমার মাথার একটা চুলও রাখব না। নয়তো দেখা যাবে তোমার অতি ভদ্র নাতি চুলগুলোও পুড়িয়ে ফেলেছে। শোভহান খান শব্দ করে হেসে উঠলেন। আধার গম্ভীর কণ্ঠে বলল, তোমার হাসা শেষ হলে এখন যাওয়া যাক দাদাজান। শোভহান খান মাথা নাড়িয়ে বলল, হুম চলো। অতঃপর 2 দাদানাতি বেরিয়ে গেল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় গাড়ি নিয়ে যেতে হয় না। গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়। শোভহান খান হাঁটার সময় কিছু একটা অনুভব করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। তিনি ঠিকই ধরেছিলেন। আলো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আজও কিন্তু জিলাপি নিয়ে এসো দাদাজান। আলো কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে। সেটা শুনে শোভহান খান কিছু একটা ভেবে বললেন, আমার তো বয়স হচ্ছে, এই বয়সে জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পা জোড়া টনটন করে। তুমি বরং আজ তোমার স্বামীকে বলো, দেখো কি বলে। আলো ঠোঁট উল্টাল। তবুও সাহস করে এগিয়ে গেল মানুষটার দিকে। স্যার? আলোর ডাকে পাশে ফিরে তাকায় আধার। বলল, কি চাই? জিলাপি। মানে? মানে আসার সময় মসজিদ থেকে জিলাপি নিয়ে আসবেন আমার জন্য। মেয়েটার এহেন কথা শুনে আধার নাকমুখ কুঁচকে বলল, হোয়াট ননসেন্স! আমি কিনা এখন তোমার জন্য মসজিদে লাইন ধরে জিলাপি নিয়ে আসব? সিরিয়াসলি? এটা তুমি ভাবলে কিভাবে? এমন ভাব করছেন যেন আমি আপনাকে জিলাপির বদলে জুতা চুরি করে নিয়ে আসতে বলেছি। জুতা কেন? আমি একটা পিঁপড়েও আনব না গিয়ে। বলেই আধার সেখান থেকে চলে গেল। আলো অসহায় চোখে দাদাজানের দিকে তাকায়। শোভহান খান এগিয়ে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বললেন, মন খারাপ করো না। আমার বিশ্বাস ও তোমার জন্য জিলাপি নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাহলে? তাহলে আমি আনব। আলো মুচকি হেসে বলল, তোমাকে কষ্ট করতে হবে না দাদাজান। আমি খাব না। নিজের বাড়িতে যখন যাব তখন বাবা, চাচা, ভাইয়াকে বললেই অনেকগুলো নিয়ে আসবে। আচ্ছা তুমি এখন যাও। উনি তো রাগ করে তোমাকে রেখেই চলে গেলেন। পাষাণ লোক একটা। আলো দুপুরের নামাজ পড়ে টেবিলে বসেছে বইখাতা নিয়ে। 4 দিন পর ইনকোর্স পরীক্ষা। কম নাম্বার পেলে আবার ওই লোকটা উঠতে বসতে খোঁটা দিবে। তাই সে আপাতত পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। পড়ার এক ফাঁকে খেয়াল করল, তার সামনে 5টা ঠোঙা রাখা হয়েছে। মেয়েটা চোখ বড়বড় করে মাথা তুলে স্বামীর মুখের দিকে তাকায়। অবিশ্বাস্য সুরে আওড়াল, আপনি আপনি আমার জন্য জিলাপি নিয়ে এসেছেন? তাও এতগুলো? আধার কিছু না বলে সরে গেল। পরনের পাঞ্জাবির বোতাম খোলার সময় শুনতে পেল,
মসজিদের নাম করে আবার কোনো দোকান থেকে কিনে নিয়ে আসেননি তো? এবারেও নিরুত্তর আধার। সে মূলত নিজের উপর ভীষণ বিরক্ত। একটা মেয়ের জন্য কিনা আজ আধার খান জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এটা ভাবতেও অবাক লাগছে তার। কখনো যেটা ছোট বোনের জন্য করেনি, আজ সেটা এই দুদিনের আশা একটা বাচাল মেয়েটার জন্য করেছে। আশ্চর্য! মজা। আচ্ছা স্যার, আপনাকে এতগুলো জিলাপি কেন দিল? আলো কাগজের ঠোমার ভেতর থেকে ছোট ছোট জিলাপি বের করে খেতে খেতে জানতে চাইল। আধার পাঞ্জাবি খুলে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠল, আমার সাঙ্গপাঙ্গরা যখন জানতে পারল আমাদের বাড়িতে নতুন একটা পেটুক ইঁদুর এসেছে, তাই ওদের ভাগেরটাও দিয়ে দিচ্ছে। প্রতি সপ্তাহে এমন করে জিলাপি পেলে ওই ইঁদুরটা মাইন্ড করত না গিয়ে। আলোর কথা শুনে আধারের পা জোড়াস্লথ হয়ে গেল। সে চট করে ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। হঠাৎ স্যারের তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করে আলো হাসার চেষ্টা করল। হে হে হে, মজা করলাম। বিকেলের দিকে তাহমিনা খান জানতে পারেন উনার বাবার শরীরটা খারাপ। ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা পেয়ে তাহমিনা খান কোনমতে ছেলে শ্বশুরের সাথে ছুটে গিয়েছেন। শোভহান খান সঙ্গে করে আলোকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটা যেতে রাজি হল না। কারণ সে খেয়াল করেছিল তাহমিনা খান চান না তাদের সাথে আলো যাক উনার বাপের বাড়িতে। তাই আলোও নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে যায় না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কী লাভ? তার চেয়ে বরং সে এখানেই ভালো আছে। সন্ধ্যা থেকেই নীল আকাশটা আজ মেঘালয় ঢাকা। হয়তো বৃষ্টি আসবে। তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি রান্না করে নিয়েছে আলো। শেফালি চাচি 9টার দিকে চলে গিয়েছে। মানুষটা এখানে সারাদিন থাকলেও রাতের বেলা নিজ পরিবারের কাছে ফিরে যায়, আবার সকাল সকাল চলে আসে। আলো দাদাজানের থেকে খবর নিয়েছে অসুস্থ মানুষটা এখন কেমন আছে, তেমন বড় ধরনের কিছু না, জাস্ট প্রেসার বেড়ে গিয়েছিল। আপাতত উনাকে বাড়িতে নেওয়া হয়েছে এবং সুস্থ আছে। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেদের খেয়াল রাখতে বলে ফোন রেখে দেয়। তখন বাজে রাত 12টা। পুরো নিস্তব্ধ বাড়িতে একা আছে আলো। বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও কলে ছোট বোনের সাথে কথা বলার সময় ছায়া আবদার করে বসল তার নাচ দেখার। কারণ তারা একসাথে থাকাকালীন প্রায়শই বৃষ্টিতে নৃত্য করেছে, তাদের ফোনের গ্যালারি ভর্তি নাচের ভিডিও দিয়ে। এক পর্যায়ে এসে আলো রাজি হয়ে যায়। তারও বহুদিন বৃষ্টিবিলাস করা হয়নি। তার উপর আজ বাড়িটাও একদম ফাঁকা। এই সুযোগে নিজেকে একটু আনন্দ দেওয়াই যায়। আবার কবে বৃষ্টি হবে কে জানে। আলো ছোট বোনের দেওয়া সুতির পাতলা আকাশি রঙা শাড়িটা জলদি পরে নিল। তারপর চুলগুলো খোলা অবস্থায় রেখে চোখে গা করে কাজল, দুহাতে কাচের চুড়ি, কানে দুল পরে, হাতে ফোন নিয়ে দৌড়ে ছাদে উঠে যায়। বৃষ্টিতে ভিডিও ছবি তোলার জন্য ওয়াটারপ্রুফ ফোন নিয়েছিল। ছায়াটাও ওয়াটারপ্রুফ। তাই আজও কোনো অসুবিধা হল না বৃষ্টিতে নাচের ভিডিও করার জন্য। আলো দোনলায় ক্যামেরা চালু করে ফোন সেট করে রাখল। সে অলরেডি ভিজে জবজবে হয়ে গেছে। আলো কোমরে শাড়ির আঁচল গুজে নীল আকাশ চিরে ঝুম বর্ষণের আওয়াজের সাথে তাল মিলিয়ে তার দুহাতের চুড়ি ও নুপুরের লিনঝিন শব্দ যোগ হল। একই সাথে সমস্ত নিস্তব্ধতা ভেদ করে খালি গলায় গুনগুন করে উঠল, রিমঝিমের ধারাতে চায় মন হারাতে, রিমঝিমের ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এল মেঘ যে এল ঘিরে, বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী, মনে স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী 2। গানের সাথে তাল মিলিয়ে চমৎকারভাবে নাচছে আলো। তার মিষ্টি সুরে আজ প্রকৃতিও সামিল হয়েছে। বৃষ্টির স্বচ্ছ বিন্দু বিন্দু জলকণাগুলো তার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। সে বৃষ্টিবিলাসে এতটাই মগ্ন হয়েছে যে খেয়ালই করেনি দরজার কাছে কেউ একজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। আলো দুহাত মেলে চোখ বুজে মাথা আকাশের দিকে করে ঘুরতে লাগল। অন্যদিকে আধার এখনও অপলক নয়নে তাকিয়ে আছে। সে তো একটু আগেই ফিরেছে। তাহমিনা খান এত রাতে তাকে আসতে না দিতে চাইলেও সে চলে এসেছে। কারণ ওই বাড়িতে তার মনটা কখনোই টিকতে চায় না। শুধুমাত্র আজ দাদাজানের জন্য গিয়েছিল। তার মধ্যে আবহাওয়াটাও খারাপ, আর মেয়েটাও এখানে একা রয়েছে। ভুলবশত যদি কিছু সমস্যার মধ্যে পড়ে তখন কি হবে? যেখানে ওই মেয়েটা মানেই আস্ত একটা মুসিবতের গোডাউন। সবসময় কিছু না কিছু অঘটন না ঘটালে পেটের ভাত হজম হয় না। তাই তো এক প্রকার ওই ঝামেলার বস্তার।
জন্যই ছুটে এসেছে। হাজার হোক, সে তার বাবাকে কথা দিয়েছে একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করবে মেয়েটার। ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে সোজা দোতলায় উঠে যায় আধার। ভেবেছিল মেয়েটা একা একা ভয় পেয়ে গুটিসুটি মেরে এক কোণে পড়ে রয়েছে, নয়তো ঘুমিয়ে গেছে। কিন্তু রুমে এসে আলোকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। বেলকনি, ওয়াশরুম, নিচতলায় ও উপরতলায় খুঁজেও যখন মেয়েটির দেখা পেল না, তখন না চাইতেও বুকের ভেতরটা ধক করে ওঠে। কারণ এত রাতে এই মেয়েটা হুট করে গায়েব হয়ে যাবে কোথায়? কোনো বিপদ হয়নি তো আবার? আধার চিন্তিত হয়ে ঠিক করল শ্বশুরমশাইকে কল দিয়ে জিজ্ঞেস করবে ওখানে আলো গিয়েছে কিনা। নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য কল লাগছে না। আধার অধৈর্যের মতো পায়চারি করতে করতে হঠাৎই কিছু একটা মনে হতেই সে বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য ছিল ছাদে এসে যদি মেয়েটাকে না পায় তাহলে সে নিজেই খুঁজতে বের হবে। তারপর কানের নিচে কয়েকটা লাগিয়ে মেয়েটার বাদরামি সোজা করে দিবে। কিন্তু এখানে এসে যে এমন কিছু দেখবে সেটা কল্পনারও বাইরে ছিল। বৃষ্টিতে ভেজা এক নৃত্য প্রদর্শনকারী রমণীকে দেখা মাত্রই হাত থেকে ফোনটা বেখেয়ালে লুটিয়ে পড়ে শক্ত মেঝেতে। এমন অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হয়ে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় আধার খান। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।